আমরা আজকে যে মাসটাতে আসি, এই মাসটা কি মাস সবাই বলতে পারবেন? এটা কি মাস? জুলাই মাস। জুলাই মাস হলো বাংলাদেশের শহীদ মাস। যে মাসে বাংলাদেশে আপনাদের রংপুরের ছাওয়াল, রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ, আপনাদের চোখের সামনে শেখ হাসিনার সন্ত্রাস বাহিনী দিনে দুপুরে গুলি করে তাকে শহীদ করা হয়েছে। আমরা আজকে তার কবর জিয়ারত করেছি। শুধু আবু সাঈদ নয়, বাংলাদেশে আবু সাঈদের মতো ফ্যাসিস্ট খুনি হাসিনা এই জুলাই মাসে 1400 তরুণ ছাওয়াল যুবক, নারী, আবলা, বৃদ্ধ, বনিতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আজাদের মুক্তির জন্য যখন দাঁড়িয়েছিল, ভারতীয় বাহিনীর সহযোগিতায় ভারতীয় সেই আরএসএস বিজেপি শক্তিশালী একটি সক্ষমতার মধ্য দিয়ে গত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশে আপনাদেরকে যে জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই জুলুম নির্যাতনের বিপক্ষে যখন তারা রাজপথে নেমে এসেছিল, রাজপথে নেমে এসে সেই আপনাদের পক্ষ হয়ে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা আপনাদের 1400 সন্তানকে বাংলাদেশে শহীদ করে দিয়েছিল এই জুলাই মাসে 2024 সালে। 2024 থেকে 26-এ আমরা এসেছি। আজকে স্টেজের কারণে বোঝা যাচ্ছে যে দুই পার্থক্য হয়ে গিয়েছে, কিন্তু জুলাই মাসে কোনো নেতা কর্মী নাই। জুলাই মাসে আমরা সবাই বাংলাদেশের জনগণ একসাথ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। সেই 24-এর জুলাই মাসে কেন 1400 লোক জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, সেই আঠারো একটা স্মৃতিচারণ করার জন্য। সাথে সাথে দুই বছরে বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে, তারা সেই আকাঙ্ক্ষাটা চুরি করেছে, বিকৃত করেছিল, সেই চোর বাটপার গুন্ডাগুলোকে ধরিয়ে নতুন বাংলাদেশে আবার আজাদির কাজ দেওয়ার জন্য ভিক্ষুকের মতো, মিসকিনের মতো আপনাদের সন্তান হয়ে আজকে আপনাদের দরবারে আপনারা হাজির হয়েছি। আমরা আপনাদের কাছে কিছু চাই না, ছোট্ট দুইটা কথা। আপনাদের সন্তান শহীদ আবু সাঈদ বার্ষিকের ছাওয়াল ছিল, বাপে কিছু টাকা পাঠাইতো, সেটা দিয়ে পড়াশোনা করতো। জীবনের একটা স্বপ্ন ছিল, একটা চাকরি পাবে, সেই চাকরির টাকা দিয়ে যে টাকাটা ইনকাম হবে, বৃদ্ধ বাবাকে নিয়ে ওষুধ পানি কিনে দিবে, বাবা মায়ের ঘরে চাল কিনে দিবে, একটা ভালো ঘর উঠাবে, বোনদেরকে বিয়ে দিবে, অন্যান্য যারা ভাই আছে তাদেরকে বিয়ে দিয়ে সুন্দর একটা সমাজ পালন করবে। কিন্তু সে যখন চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল, বলছে তুমি চাকরির পরীক্ষা দিলে লাভ নাই, একমাত্র তোমার ধর্ম হতে হবে ছাত্রলীগ। যদি যুবলীগ হয়ে থাকো তাহলে তুমি চাকরি পাবে, না হলে তুমি বাংলাদেশে চাকরি পাবে না। আবু সাঈদ চিন্তা করে দেখলো, আমি এত বছর পড়াশোনা করলাম, জীবনের শেষ প্রান্তে এসে যখন চাকরির পরীক্ষা দিতে যাব, তখন বাংলাদেশে যে অদ্ভুত সিস্টেম, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, এই কোটা যদি আমার চাকরি পেতে হয়, জীবন দিয়ে হলো আমি আবু সাঈদ শহীদ হব। কিন্তু বাংলাদেশ থেকে বৈষম্য এবং কোটা ব্যবস্থা উৎখাত করে বাংলাদেশের যত তরুণ আছে সকল তরুণকে বাংলাদেশে আমি আজাদ করে দিয়ে দেবো, সেই জন্য উনি শহীদ হয়েছিল। আমাদের জামাত চলতেছে, নামাজের সময় মসজিদে একটু ডিস্টার্ব হচ্ছে, আমরা কি মাইকটা বন্ধ করে দিব? হ্যাঁ, স্পিকারটা থাকুক, মাইকটা বন্ধ করে দেন। ওকে, ধন্যবাদ। কথা শোনা যাচ্ছে? আপনার একজন সন্তান আছে, আপনাকে বলে আব্বু আমাকে ভালো পড়াশোনা করাবো, আমার ভালো স্কুলে ভর্তি করে দেওয়া, ইংলিশ মিডিয়াম। কিন্তু আপনি একজন কৃষক, আলু চাষি, পেঁয়াজ চাষি, এখানে ছোট্ট একটা মুদি দোকান দিয়েছেন, মাস শেষে ইনকাম হয় 10,000 টাকা। যখন আপনার সন্তান আপনাকে বলে যে বাবা আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দাও, আপনি সন্তানের চোখের দিকে তাকিয়ে চোখের মধ্যে টলমল করে জল পড়ে, আপনি তাকে কিছু বলতে পারেন না, কারণ মাস শেষে বউকে
সমাজের সবকিছু মেনটেন করে পরিবারের তরকারি চাল কিনে পকেটে আর টাকা থাকে না, আপনি তাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবেন। আমাদের সেই আবু সাঈদ বলেছিল, আমি বাংলাদেশের সকল ছাত্রের জন্য এমন একটি পাঠশালা চাই, যেই পাঠশালাতে ধনীর সন্তান পড়াশোনা করবে, গরিবের সন্তান পড়াশোনা করবে, কৃষকের সন্তান পড়াশোনা করবে, যারা রাজা তাদের সন্তান পড়াশোনা করবে। এক স্কুলে এসে যেইভাবে মসজিদে রাজা প্রজা গরিব সকলে এক কাতার হয়ে যায়, সেই পাঠশালাতে সবাই একসাথে হবে। এই জন্য আমি আবু সাঈদ তোমাদের জন্য জীবন দিয়ে গেলাম। কিন্তু 2 বছর পরে এসে যে স্কুলে বসে আছি নজরুল ভবন, আমরা কি সেই আবু সাঈদের স্বপ্ন স্কুল বাংলাদেশে এই 2026-এ পেয়েছি? আপনার মা বাবা 70-80 বছর বয়স হয়েছে, আপনাকে রাতে বলেছে আমার বুক ব্যথা করতেছে, আমাকে একটা ভালো হসপিটালে নিয়ে যাও। আপনি বাবাকে বলেন, বাবা আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমি তোমাকে কিভাবে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাব? আপনি বললেন সরকারি হসপিটালে নিয়ে যাও, কারণ আমার বুকটা গভীর বেদনায় ভরপুর। আপনাকে জন্ম দিয়েছে, আপনার বয়স এখন 30 বছর, আপনাকে সে কোলের পিঠে বড় করেছে। বাবা আর আপনার অনুরোধ আপনি ফলাইতে পারবেন না, আপনি তাকে সরকারি হসপিটালে নিয়ে গিয়েছেন। গিয়ে দেখেন সরকারি হসপিটালে শুধু সাইনবোর্ডটা আছে, ডাক্তার নাই, নার্স নাই, এক্সরে নাই, ওষুধ নাই। বললো পরের দিন আসবা নিয়ে, রুগী মারা যাচ্ছে না, তাহলে পরের দিন কিভাবে চিকিৎসা হবে? আমরা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই। পরের দিন বললো গেলেন, বললো পকেটে টাকা আছে, টাকা থাকলে অমুক দোকান ওষুধ থেকে ওষুধ নিয়ে আসো। নামে হলো সরকারি হসপিটাল, কাজে হলো পুরা প্রাইভেট হসপিটাল। আবু সাঈদ জীবন দিয়ে গিয়েছিল এমন হসপিটালের পরিবর্তে সেই সোনার হসপিটাল চিকিৎসালয় বাংলাদেশে কবে হবে, যেখানে রংপুরবাসী, সেখানে সদর উপজেলার গরিব জানাই আছে, আপনার টাকা থাকুক বা না থাকুক, আপনি সহজে গিয়ে, আপনি যেহেতু সরকারকে ট্যাক্স দেন, আপনি সহজে আপনার রাতে যে বুক ব্যথা হয়েছে, আপনি কিছু ঔষধ পাতি, বুকের এক্সরে এবং ভালো একটা চিকিৎসা নিয়ে এসে আপনি ঘর থেকে সুস্থ হবেন। আবু সাঈদ হলো এই জন্য রক্ত দিয়ে গিয়েছিল। কিন্তু 2 বছর পরে আমরা কি দেখলাম? সেই আবু সাঈদের রক্তের সাথে তারা বেইমানি করলো, প্রতারণা করলো, জুলাইকে তারা বিকৃতি করলো। নির্বাচনের আগে তারা বলল যে আপনারা ইলেকশনে গণভোটে হা দিন, যদি হা দেন তাহলে আমরা সংস্কার বাস্তবায়ন করব, জুলাই সনদ বাস্তবায়ন করব। যখনই ইলেকশন চলে গেল বলে উঠলো আমরা এখন আর করবো না, জনগণকে যা বোকা বানানোর বোকা বানিয়ে দিয়েছি, এখন আমরা আমাদের মতন ক্ষমতা চালাবো। আমরা বললাম যারা জনগণকে প্রতারিত করেছে, বোকা বানিয়েছে, আমরা সেই জনগণের কাছে আবার এসেছি। যেই জনগণ তোমাদেরকে ক্ষমতায় বসাতে পারে, সেই ক্ষমতা থেকে টেনে এসে এই জনগণই আমাদের তোমাদেরকে পথে ভিখারি বানাতে পারে। আপনারা হলেন তারা, নিজেদেরকে ছোট করে দেখবেন না। ভোট যে দিয়েছেন, এই ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে। রংপুরবাসীকে অনেকেই বলে যে একটু সহজ সরল বুঝে না, কিন্তু এই নির্বাচনে রংপুরবাসী কোথায় ছিল মারবে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সহজ সরল মানুষরা রাজনীতি বেশি বোঝে। রংপুরবাসী আগেই বুঝেছিল এই বাটপাড়ের দল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবে না, দল বাংলাদেশে টেন্ডারবাজি করবে, যেই বাটপাড়ের দল বাংলাদেশে চাঁদাবাজি করবে, যেই বাটপাড়ের দল খুন সন্ত্রাস নারীদের নির্যাতন করবে, যেই বাটপাড়ের দল বাংলাদেশে মাদকের চোরাচালান করবে, সেই বাটপাড়ের দলকে আমরা আগেই চিনে ফেলেছি, আগেই তাদেরকে প্রত্যাখ্যান করলাম। তোমরা বাংলাদেশের সকল উপজেলা, সকল বিভাগ থেকে আমরা রংপুরে গিয়ে, এটাই হলো বাংলাদেশের রংপুর। যারা আমাদেরকে আবু সাঈদের মতো, যেমন আবু সাঈদ আজাদের সত্য দেখিয়েছে, সর্বপ্রথম শহীদ হয়েছে, তেমনি ভাবে নির্বাচনের মধ্যে ভোটের মধ্য দিয়ে রংপুরবাসী পুরো বাংলাদেশকে সব দেখাতে সক্ষম হয়েছে। তোমাদের আগে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ভাই এবং বোনেরা,
বিএনপি ভাইরা বাংলাদেশের জুলাই বিরোধী করছে, তারা জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বিএনপিকে বলবো, তোমরা হাজারবার জুলাই মুছে দেওয়ার চেষ্টা করবা, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই 1400 শহীদের খবর আছে। সেই খবরের কাছে গিয়ে আমরা বারবার বলবো, তোমরা দালালি, তোমরা প্রতারণা করেছো। এই সব প্রতারকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। হাজারবার 1400 খবরের সামনে গিয়ে আমরা আবার সোজাই দিব। সবকিছু বুঝতে পারবা, 1400 খবর বুঝতে পারবা না। যেই লোক হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তার হাত পা চোখ বিএনপির ভাইরা কি আবার জোড়া লাগিয়ে দিতে পারবে? সেই সক্ষমতা তাদের হয় না। আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নেই, জনগণের সাথে আপনাদের কোনো বিরোধ নেই। বিরোধ একটি জায়গায়, 5 তারিখের পরে যখন আপনারা বাংলাদেশে চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজির মাধ্যমে ঐক্য বিনষ্ট করেছেন। কারণ 5 তারিখে আমরা একসাথে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। 5 তারিখে যখনই আমাদের ভাইরা চাঁদাবাজি করেছে, তখন আমরা বলেছি তোমাদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশে, তোমরা চাঁদাবাজি করতে পারো, অন্যায় করতে পারো, দুর্নীতি করতে পারো। 5 তারিখের আগে তোমাদের সাথে একসাথে পথ চলা হলো, ভবিষ্যৎ বাংলাদেশে তোমাদের সাথে আমাদের আর পথ চলা নাই। সমস্যা আমাদের না, সমস্যা তোমাদের। তোমরা যদি চাঁদাবাজি না করতা, সন্ত্রাস না করতা, দুর্নীতি না করতা, মাদকের চোরাচালান না করতা, তাহলে তোমাদের সাথে আমাদের ঐক্য থাকতো। অসৎ বিকৃত লোকদের সাথে আমাদের কোনো ঐক্য হইতে পারে না। এটাই জিয়াউর রহমানের শিক্ষা, এটাই খালেদা জিয়ার শিক্ষা, এটাই বাংলাদেশের শিক্ষা, এটাই শহীদ ওসমান হাদি ভাইয়ের শিক্ষা। যে শিক্ষায় আমরা শিক্ষিত। শহীদ জিয়া বলেছিলেন, ওই রিভল্ট ভারতের চোখে চোখ রেখে বলেছিলেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই পতাকাতে 17 বছর উনি রাজপথে লড়াই করেছিলেন বাহিনীর ন্যায়, তার সাথে আপোষ করেননি। কিন্তু এখন যারা এসেছে, সেই আপনার সন্তানকে খুন করেছে, হাতে যদি 1 লাখ টাকা কোনো বিএনপি ভাইকে ধরিয়ে দেন, থানায় গিয়ে ওসি সাহেব, উনি আওয়ামী লীগ হলো, যেহেতু আমরা এখন ক্ষমতায়, ওনাকে একটু ছেড়ে দিতে হবে। ওসি সাহেব বলে, ওটা আওয়ামী লীগ বলে, আমি এখানকার বিএনপির কমান্ড অফিসার, জানো তোমার ওসিকে নিয়ে আমি রাখবো না। আমি সারা বাংলাদেশের ওসি ভাইদেরকে বলতে চাই, নিজের সন্তানের রক্তের সাথে বেইমানি করবেন না। যদি আওয়ামী লীগের কোনো গুন্ডা সন্ত্রাসী থানায় এসে কোনো আওয়ামী লীগের লোককে ছাড়াতে চায়, সেই বিএনপির নব্য ফ্যাসিস্ট ক্যাডারকে থানায় জেলের পকেটে ঢুকিয়ে দিন। রাস্তায় দৌড়ে দৌড়ে যারা আওয়ামী লীগের ক্ষেত্রে এই ধরনের সহানুভূতি দেখাচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনই তারা বলছে বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে কোন সংস্কারের প্রয়োজন নাই, কোন বিচারের দরকার নাই। আমরা সেই বাংলাদেশ চাই না, যেই বাংলাদেশ এই সব নব্য গুন্ডা পান্ডা সন্ত্রাস চোর, যারা জিয়াউর রহমানের ব্যানার বের করে, যারা খালেদা জিয়ার ব্যানার ব্যবহার করে আপনাদেরকে ধোঁকা, প্রতারিত এবং বাংলাদেশকে সহজ সরল মানুষদেরকে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। কারা জিয়াউর রহমানের অনুসারী, কারা জিয়াউর রহমানের নব্য অনুসারী, দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে জানি। এই দুইটার মাধ্যমে পার্থক্য করতে জানি বলে আমরাও আপনাদেরকে বলবো, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি বসান, ওনার গাড়ির মধ্যে মাদকের বড় একটা চালান পাওয়া গিয়েছে, নাম হলো ইয়াবা। ইয়াবা কি ভালো জিনিস না খারাপ জিনিস? গাড়িতে করে কক্সবাজার দিয়ে চলে এসেছে, আপনারা নিউজে দেখেন নাই? গাড়ির মধ্যে পাওয়া যায় ইয়াবা। মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকের সাথে জড়িত হয়, বাংলাদেশে মাদক থেকে মুক্তি কিভাবে পাবো, সেটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। যারা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা শিয়াল, শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছে বাংলাদেশ। শিয়ালের কাছে কি মুরগি বাগা দিয়ে মুরগি রক্ষা করা যায়?
সব নব্য যারা শিয়াল হয়েছে মাঠে, এদেরকে আপনাদের দেখে রাখতে হবে। এদেরকে এখন যা বললাম তাহলে এদেরকে জবাবটা দিবেন কিভাবে? ইলেকশন চলে গিয়েছে, আপনার কাছে ক্ষমতা নাই, তার সাথে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, মাদক আছে, টাকা আছে, সবকিছু আছে, আপনি তার বিরুদ্ধে লড়াইটা করবেন কিভাবে? এই লড়াইটা তো সমাধান জানতে হবে। এই লড়াইটা আসছে আগামী স্থানীয় সরকার নির্বাচন। দেখবেন কয়েকদিন পরেই ঘরে হাজিরা দেওয়া শুরু করছে। বাবা কেমন আছেন? কেমন আছেন? এতদিন হলো লাঠি দিয়েছে, অস্ত্র দেখিয়েছে, এখন আবার যখন নির্বাচন এসেছে তখনই একটু একটু করে কাছে বেড়ার চেষ্টা করতেছে। কাছে বেড়ে সমস্যা নাই, আসলে বলবেন ভোট দিব, কিন্তু এই স্থানীয় নির্বাচনে নতুন ভাবে তাদের এই যে প্রতারণা, সন্ত্রাস, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে যেখানেই বিএনপির প্রার্থী সেখানেই বিএনপির বিরুদ্ধে একটা সিল দিয়ে আসবেন স্থানীয় নির্বাচনে। কারণ আবু সাঈদের রক্ত যদি আপনার শরীরে থাকে, রংপুরের শহীদ ওসমান আলীর রক্ত যদি আপনার শরীরে থাকে, শহীদ ওয়াসিমের রক্ত যদি আপনার শরীরে থাকে, তাহলে প্রতিবাদের আগুন স্থানীয় নির্বাচনে আপনার শরীর থেকে চলতেই হবে, চলতেই হবে। এটাই নতুন বাংলাদেশ। এখন এই স্থানীয় নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিচ্ছি। আমাদের এখানে একজন ভাই, আপনাদের ওনাকে কি আপনারা চিনেন? উনি কি এখানে কোনো দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি করেছে? করে নাই। এই ভাই অনেক সুনাম শুনেছি আমি। উনি আগেও চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। এই যে নব্য যারা বিএনপি মুজিব কোর্ট পড়া শুরু করছে, উনি ভাইস চেয়ারম্যান হওয়ার আগেও যে পাঞ্জাবি ছিল, ভাইস চেয়ারম্যান হওয়ার পরেও একই পাঞ্জাবি দিয়ে ঘুরে বেড়ায়। ভাইস চেয়ারম্যান হওয়ার আগেও যে জুতা ছিল, ভাইস চেয়ারম্যান হওয়ার পরেও একই জুতা দিয়ে ঘুরে বেড়ায়। আমরা এই ভাইকে হলেও